নানামুখী সংকটে বিপর্যস্ত বাংলাদেশি অভিবাসী কর্মীরা। গত বছর 10 লাখ কর্মী বিদেশ গেলেও এবার 2 লাখের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। হাফিজ শওকতের শোকজ নিয়ে বিএনপিতে তোলপাড় লিখিত বক্তব্য দিয়েছেন শওকত মাহমুদ। শিগগিরই নিজের অবস্থান জানাবেন হাফিজ। পৌষের শুরুতেই ঝেঁকে বসেছে শীত। বৈরী আবহাওয়ার দাপট দেশে দেশে। যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যে তুষার ঝড়ে বিপর্যস্ত জীবন। বঙ্গবন্ধু টি-20তে শিরোপার লড়াই আজ বিকেলে মুখোমুখি হচ্ছে খুলনা ও চট্টগ্রাম। হেড টু হেড এগিয়ে মুস্তাফিজ বাহিনী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। একদিকে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা, অন্যদিকে কাজ নেই, বেতন পান না, দেশে ফেরারও পথ বন্ধ। সব মিলিয়ে নানামুখী সংকটে বিপর্যস্ত বাংলাদেশি অভিবাসী কর্মীরা। বৈদেশিক শ্রমবাজারে গেল বছরে 10 লাখ কর্মী পাঠাতে পারলেও এই বছর মাত্র 2 লাখের টার্গেট নিয়ে এগোচ্ছে সরকার। বিশেষজ্ঞদের মতে কোভিড পরবর্তী বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে কর্মীদের দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অভিবাসী দিবস নিয়ে লাকমিনা জেসমিন সোমার বিশেষ রিপোর্ট। বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রমবাজারগুলোই অন্যদের মতোই চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। তবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার ফলে অনেকে আটকা পড়েন। মহামারীর কারণে বিভিন্ন দেশে এখনও স্বাস্থ্যগত ঝুঁকির পাশাপাশি অর্থ ও কোনো কোনো ক্ষেত্রে খাবারের সংকটেও আছেন বাংলাদেশি অভিবাসী কর্মীরা। থাকা খাওয়া অনেক কষ্টের, রুম ভাড়া। যারা আগে এক রুমে 4 জন ছিলাম, এখন বর্তমানে আমরা এই একটা 2টা রুমের মধ্যে আমরা এখন 18 জন 19 জন লোক আছে। জমি বিক্রি করে টাকা নিয়ে আসে এই জায়গায় খাওয়া দাওয়া করতেছি। এইভাবে খাইয়া একদিন 2 দিন কয়দিন থাকা যায়। গেল কয়েক বছর ধরেই প্রতি বছর 7 থেকে 10 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বিদেশে। কিন্তু এই বছর মাত্র 2 লাখ কর্মী বিদেশে পাঠাতে পারছে সরকার। এই বছর আমাদের টার্গেট ছিল আমরা 10 লক্ষ কর্মী বিদেশে পাঠাবো, কিন্তু কোভিডের কারণে গত 1 এপ্রিল থেকে আমাদের একজন লোকও বাইরে যায়নি, যার জন্য এবছর হয়তো আমরা টার্গেটে পৌঁছতে পারবোই না। হয়তো 1,02,000 লোক সামান্য প্লাস মাইনাস বিদেশে যাবে। মহামারীর মধ্যেও অব্যাহতভাবে রেমিটেন্স পাঠানোই সম্প্রতি $42 বিলিয়ন অতিক্রম করেছে রিজার্ভ। তবে আগামী অর্থ বছরে রেমিটেন্স আয়ে যেন ধস না নামে, সেজন্য এখন থেকেই উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন অফ রেমিটেন্স যেটি বলি, তাহলে দেখো এক নিমিষেই টাকাটা ব্যাংকে আসার সাথে সাথে মোবাইলে তার মায়ের কাছে চলে যাচ্ছে। সুতরাং মানুষ ব্যাংকে সেই জন্য সহজেই আসছে। ধরে রাখার জন্য আমাদের এই ইনসেন্টিভ প্যাকেজটা চালু রাখতে হবে। তাদেরকে আমরা আরো বেশি দক্ষ করে তুলবার দিকে আমাদের বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ অদক্ষ শ্রমিকদের বাজার বদলে যাচ্ছে, সেখানে দক্ষ শ্রমিকের বাজারটা কিন্তু থাকছে। মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। এবছর আন্তর্জাতিক অভিবাসী দিবসে এই প্রতিপাদ্য নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেয় বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বৃহস্পতিবার এই কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছেন, করোনা ভাইরাস মহামারীর এ সময় ওষুধ, চিকিৎসা উপকরণ, এমনকি ভ্যাকসিন সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহযোগিতামূলক। বৈঠকে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন করেন দুই নেতা। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। নেপাল, ভুটান এবং ভারতের 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে 55 বছর পর ভারতের হলদিবাড়ির সঙ্গে পুনরায় যুক্ত হল বাংলাদেশের চিলাহাটির রেলপথ। নিজ নিজ দেশে বসে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে একটি স্মারক ডাক টিকিট ছাড়াও বঙ্গবন্ধু এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে ভারত ও বাংলাদেশ। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে
রেল রুট দিয়ে বাণিজ্য, উচ্চ পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতীয় পণ্য সামগ্রী প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই কোভিড-19 বিষয়ে সহযোগিতার ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। করোনা মহামারীর কালে মোদী সরকারের নেয়া অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, দুর্যোগের সময় দুদেশ যেভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে তা প্রশংসনীয়। আন্তর্জাতিক সরবরাহ চেইনে ব্যাপক বিঘ্ন ঘটা এবং ভোক্তাদের চাহিদা হ্রাস পাওয়া সত্ত্বেও আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের রূপরেখা কি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তা ঠিক করে দিয়েছিলেন। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ককে অগ্রাধিকার দেয় ভারত। করোনা মহামারীতে ঔষধ, চিকিৎসা সামগ্রী এমনকি ভ্যাকসিন সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা অব্যাহত আছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্য, জ্বালানি ও কৃষি সহ মোট 7 খাতে 7টি সমঝোতা স্মারক সই করে ভারত ও বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা শীর্ষ কর্মকর্তা এবং ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোলাইস্বামী সই করেন সমঝোতা স্মারকগুলোতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তিস্তা চুক্তি ঝুলে থাকা নিয়ে হতাশা প্রকাশ করলেও দিল্লিকে বারবার একই কথা বলে লজ্জা দিতে চায় না ঢাকা। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। না পাওয়ার কলঙ্ক ঘুচিয়ে সুন্দর সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আসতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। ভার্চুয়াল সামিট শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে বসে বাংলাদেশ ভারত। বৈঠক পরবর্তী এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় 1.5 ঘন্টার ওই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য সম্প্রসারণে কানেক্টিভিটি বাড়ানো, রোহিঙ্গা সংকট এবং অভিন্ন নদীর পানি ভাগাভাগি ইস্যু সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হয়েছে। আমরাই বাংলাদেশি মোটামুটি ভাবে অধিকাংশ সময় আমরা বক্তব্য রাখি, আর আমাদের যত ধরনের ইস্যু আমরা সবগুলো রেজ করি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র দে আর ভেরি কনসিডারেট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে আমাদের 50 বছর পূর্তি উৎসবে ঢাকায় সশরীরে আসার জন্য দাওয়াত দেন, উনি তা গ্রহণ করেছেন। তিস্তা নিয়ে হতাশ হলেও দিল্লিকে লজ্জা দিতে চায় না ঢাকা, বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলছি, আমরা এটা রেজ করে আপনাদের লজ্জিত করতে চাই না, তবে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের কার্যকরী ভূমিকার আশ্বাস পেয়েছে বাংলাদেশ, আর সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। আমরা বাংলাদেশি লোক, আমাদেরও ফ্রাস্ট্রেট করে, তবে আমরা বিশ্বাস করি যে এগুলো আমরা আলোচনার মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছি এবং আজকেও মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আবার অঙ্গীকার করেছেন যে নো লিথাল ওয়েপন ওখানে ব্যবহৃত হবে। আমরা তাদের অবশ্যই বিশ্বাস করতে চাই। বৈঠকে সিলেটে কুশিয়ারা নদীতে বাংলাদেশের খাল খনন কাজে বিএসএফ এর বাধা তুলে নিতেও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী একাধিক নদীর। লক্ষ্মীনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 55 বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলপথ ফের চালু হয়। আনন্দের জোয়ারে ভাসছে স্থানীয়রা। আপাতত পণ্যবাহী ট্রেন চললেও আগামী 26শে মার্চ থেকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এই রুট চালুর মাধ্যমে বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে আশা বাণিজ্য মন্ত্রীর। নীলফামারী থেকে রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলপথের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলপথে দুই বাংলার সংযোগ স্থাপনের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন সাজানো হয় অপরূপ সাজে।
এ পথে আপাতত দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলবে। আগামী ২৬ মার্চ থেকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানালেন রেলমন্ত্রী। মহান স্বাধীনতা দিবসে আমরা যাতে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাতে এই রেল যোগাযোগ যাত্রীবাহী ট্রেন আমরা চলাচল করতে পারি তার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ভারত বাংলাদেশ রেল যোগাযোগ চালু হওয়ায় দুই দেশের পর্যটন ও বাণিজ্য সম্পর্ক আরো গভীর হবে, আর উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যেও প্রসার হবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। ব্যবসা বাণিজ্য বাড়বে, যাতায়াত বাড়বে, পর্যটন বাড়বে। এটা একটা আমাদের এই রেলওয়ে ডিপার্টমেন্টের জন্য একটা মাইলফলক, দেশের জন্য একটা মাইলফলক। দীর্ঘ ৫৫ বছর পর এই রেলপথ চালু হওয়ায় খুশি স্থানীয়রা। ট্রেন চালু হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে, আনন্দ লাগতেছে। ইন্ডিয়ার সাথে আমাদের যোগাযোগটা ভালো হচ্ছে। বিরাট উন্নয়নের মাইলফলক আজকে সৃষ্টি হলো। উদ্বোধনের পরই চিলাহাটি রেল স্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ছেড়ে যায় ভারতের হলদিবাড়ির দিকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বিএনপির 2 ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোটিশ পাওয়া শওকত মাহমুদ লিখিত জবাব দিলেও সেই চিঠিতে কি বলেছেন বা তার বক্তব্য কি তা জানা যায়নি। অন্যদিকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান তুলে ধরতে গণমাধ্যমের সামনে আসবেন। তৌহিদ শান্তর প্রতিবেদন। 14 ডিসেম্বর সকালে বাইতুল মোকাররম মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমির। জানাজা শেষে কিছুক্ষণ পর পল্টন মোড়ে হঠাৎ করেই সরকার পতনের ডাক দিয়ে অনুসারীদের নিয়ে রাজপথে অবস্থান নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। ওই দিন রাতেই দলের 2 ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে 7 দিনের সময় দিয়ে কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে বলা হয় এই 2 ভাইস চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। যদিও পরিষ্কার করা হয়নি কিভাবে বা কোন কোন কাজের মাধ্যমে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেন। আমরা ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সাহেবের চিঠির জবাব পেয়েছি। এটা আমরা ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবগত করিয়েছি। শোকজ করা হয়েছিল, কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর উনি দিয়েছেন। এটুকু আমি আপনাদেরকে অবহিত করি। না, এটা আমি কিছুই বলতে পারবো না এই বিষয়ে। এটা দায়িত্বটা হচ্ছে যে এটা দল দেখবে আর কি। দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে মানে সিদ্ধান্ত নেওয়ার তারা নেবেন আর। শওকত মাহমুদ চিঠি মারফত জবাব দিলেও হাফিজউদ্দিন আহমেদ এখনও নোটিশের কোনো জবাব দেননি বা এ বিষয়ে কথা বলতেও রাজি হননি। তবে আগামী শনিবার সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানিয়েছেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শফিকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনকে আসামি করে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন প্রয়াত আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মামলাকে ভিত্তিহীন বলছেন হেফাজতের নেতারা। নয়ন বড়জয়ের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। গেল 18 সেপ্টেম্বর মারা যান হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফি। তখন থেকেই তার স্বজন ও ভক্ত অনুরাগীদের কেউ কেউ অভিযোগ করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবার আইনি লড়াইয়ে নামলেন তারা। বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 শিবলু কুমার দের আদালতে হত্যা মামলা দায়ের করেন প্রয়াত আহমদ শফির শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন। মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ 36 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শফিকে হত্যা করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আমরা মামলা করেছি হত্যার মামলা। হেফাজতের আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি বিশ্ববরেণ্য একজন আলেম, ওনাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আসামি 36 জন। 1 নম্বর হচ্ছে মনির, 2 নম্বর হচ্ছে মামুনুল হক। বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর পিবিআইকে তদন্তের 1 মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিই। যদিও মামলাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। এটা উদ্দেশ্য প্রণোদিত। যাদেরকে আসামি করা হয়েছে তা কারো কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।
মামলায় বাদী সহ 6 জনকে সাক্ষী করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে পরবর্তী তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। অর্থ পাচার বিষয়ে দুদক সহ 5 সংস্থার প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন এবং প্রতিবেদন পুরনো থাকায় দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। কানাডার বেগমপাড়ায় দেশের সরকারি কর্মকর্তাদের বাড়িঘর সহ সম্পদ গচ্ছিত রাখার খবর প্রকাশের পর হাইকোর্ট তাদের নাম ও সঠিক তথ্য জানতে চান। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করে দুদক। এতে 25,000 কোটি টাকা পাচারের তথ্য দেয়া হয়। তবে অর্থ পাচারকারীদের সঠিক কোনো তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন। কোনো কিছু প্রকাশ করতে পারবো না কোনো আদালতে বা কোনো ইয়েতে মামলা সম্পর্কিত বিষয়ে। আমরা শুধুমাত্র ইনভেস্টিগেশনের কাজ এটা ব্যবহার করতে পারবো। ওটা করতে গেলে আবার ওদের পারমিশন নিতে হয়। সেই কারণে আমরা ওদের কাছে পারমিশন চেয়েছি এগুলোর ব্যাপারে, যে আদালতের আদেশ অনুযায়ী আমরা এটা দিতে চাচ্ছি। প্রতিবেদনে 100 অর্থ পাচারকারীর নাম জমা দেয় দুদক। সংস্থাটির আইনজীবী জানান, পাচারকারীদের যে সংখ্যা জমা দেওয়া হয়েছে তা আরও বাড়তে পারে। দুর্নীতি দমন কমিশন কি করে? তথ্য উপাত্তের ভিত্তিতে মামলা করে, টাকা কোথায় আছে, টাকার উৎস কোথায় সেটা সন্ধান করে, টাকা ট্রাভেল করে কোথায় যাচ্ছে, ট্রেল অফ মানি সেটা সন্ধান করে। আমরা আমার আইনের সীমাবদ্ধতা থেকে আমরা যা যা করার সেটাও করেছি। এর আগে গেল 22 নভেম্বর হাইকোর্ট বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চেয়ে রুল জারি করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসের রেকর্ড আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে বিশ্বজুড়ে। একদিনে সর্বোচ্চ 13,446 জনের প্রাণহানি ও 7,14,000 আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ছাড়ালো 7,45,000 আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 16,55,000। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র। এদিকে করোনার উৎস তদন্তে আগামী জানুয়ারিতে চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তদন্ত দল। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানি দেখল বিশ্ব। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আবারও রেকর্ড 3,486 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি হয়েছে 2,46,000-এর বেশি। ব্রাজিলেও পূর্ববর্তী দিনের চেয়ে বেড়েছে সংক্রমণ। 24 ঘন্টায় 68,000-এর বেশি আক্রান্ত ও 9 শতাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। আর 18,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। বুধবার থেকে কঠোর লকডাউন শুরু করেছে জার্মানি। তবে এর মধ্যেই একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে 28,969 জন, যা দেশটিতে দৈনিক সংক্রমণের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহানে করোনা ভাইরাসের মূল উৎস তদন্তের অনুমতি দিয়েছে চীন। আগামী জানুয়ারিতেই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দলকে উহানে পাঠাবে WHO। পাশাপাশি বড়দিনের মৌসুমে পারিবারিক জমায়েতেও মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি। নিবিড় আমিন, নিউজ 24। এবারে ফাইজার ও বায়োনটেকের করোনা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের অনুমোদন দিল চিলি। বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরুর প্রথম সপ্তাহেই 1,30,000 লোককে ভ্যাকসিন প্রয়োগ করেছে ব্রিটেন। এদিকে বিশ্বের গরিব দেশগুলো কবে নাগাদ পাবে করোনা ভাইরাসের টিকা তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যদিও পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফাইজার ও বায়োনটেকের করোনা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে অনুমোদনকারী দেশের তালিকায় এবার যুক্ত হলো চিলি। বুধবার চিলির স্বাস্থ্য মন্ত্রকের এক বৈঠকের পর
চূড়ান্ত হয় অনুমোদনের সিদ্ধান্ত। এরই মধ্যে ভ্যাকসিনটির 1 কোটি ডোজ কেনার চুক্তিপত্রে স্বাক্ষর করেছে চিলি সরকার, যা 50 লাখ লোককে প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত। ফাইজারের টিকাটি অনুমোদনের পর প্রথম সপ্তাহেই যুক্তরাজ্যে 1,30,000-এরও বেশি লোক গ্রহণ করেছে করোনা ভ্যাকসিন। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রায় 2,50,00,000 লোককে ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। আর এই টিকাটিরই 10 কোটি ডোজ এবার বায়োএনটেকের কাছ থেকে কিনছে চীন। সাংহাই ফসুন নামের একটি চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে নিজেদের বিবরণী জমা দিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গরিব ও উন্নয়নশীল দেশে দ্রুত ও সস্তায় টিকা সরবরাহের জন্য চেষ্টা করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে ভ্যাকসিনের সমবন্টনের জন্য কোভ্যাক্স নামের একটি উদ্যোগ নিয়েছে তারা, যাতে যুক্ত হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স সহ বেশ কিছু সংস্থা। এরই মধ্যে ফাইজার ও মডার্নার সঙ্গেও বৈঠক করে নিজেদের উদ্যোগে তাদের সামিলের চেষ্টা করেছে WHO। তবে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে রয়েছে পরিকল্পনাটি ব্যর্থ হবার প্রবল ঝুঁকি। নিবির আমিন, নিউজ 24। করোনা মহামারীর প্রকোপের মধ্যেই ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই ও গুজরাটে মিউকরমাইকোসিস নামের আরেক প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটেছে। বিরল প্রকৃতির এই ছত্রাক সংক্রমণে 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন 44 জন। চিকিৎসকরা বলেন, এই রোগে সংক্রমিত হলে চোখের চারপাশে পেশি অসাড় হয়ে পড়ে, যে কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেকেই। সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে পড়লে রোগীর মেনিনজাইটিসও হওয়ার আশঙ্কা থাকে। যারা করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদেরই ভয় সব থেকে বেশি। শারীরিকভাবে অসুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য তুষার ঝড়ের কবলে পড়েছে। সেই সঙ্গে সেখানে আটকে পড়েছে প্রায় 5 কোটি মানুষও। বড়দিনের আগে এমন তুষার ঝড়ে বিপর্যস্ত এসব অঞ্চল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজিতে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মুখে দুর্যোগ পরিস্থিতির ঘোষণা করা হয়েছে। তুষার ঝড়ে বিপর্যস্ত জাপানের জনজীবনও। ক্রমশই ভারতের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে বসছে শীত। বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের অনুমান করছে আবহাওয়া অধিদপ্তর। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবের মধ্যেই নতুন বিপর্যয় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চল তুষার ঝড়ের কবলে পড়েছে। নিউ ইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে 5 কোটির বেশি মানুষ বড়দিনের আগে এমন তুষার ঝড়ে বিপর্যস্ত। আবহাওয়া অফিস বলছে, বিভিন্ন অঞ্চলে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। রাস্তায় বরফের স্তূপ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি আরও অবনতির আশা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তুষারঝড়ের কবলে জাপানের বেশ কয়েকটি অঞ্চল। আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিজিতে 5 মাত্রার ঘূর্ণিঝড় ইয়াসা ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জের উপর আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। এরই মাঝে দেশের কিছু অংশে প্রবল ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। ক্রমেই ভারতের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে পড়ছে শীত। দেশের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহ অনুমান করছে আবহাওয়া দপ্তর। মাসুদ রানা, নিউজ 24। বাইডেন ক্যাবিনেটে যোগাযোগ মন্ত্রী হতে যাচ্ছেন ইন্ডিয়ানা স্টেটের সাবেক গভর্নর পিট বুটিগেগ। বুধবার তাকে মনোনীত করেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। আর এরই মধ্যে দিয়ে 38 বছর বয়সী পিটি হতে যাচ্ছেন বাইডেন ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ মন্ত্রী। তবে উইলিয়াম বারের পদত্যাগের পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে কাকে মনোনীত করেছেন তা এখনো জানাননি তিনি। এদিকে বুধবারও ফের ভোট কারচুপির অভিযোগ করেন বিদায়ী প্রেসিডেন্ট। এক টুইটে বলেন, জালিয়াতির বিরুদ্ধে তার লড়াই মাত্র শুরু। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। 3 নভেম্বরের নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ার পর নানা নাটকীয়তা শেষে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। এরই মধ্যে তার সম্ভাব্য ক্যাবিনেটও গুছিয়ে এনেছেন তিনি।
বুধবার তার ক্যাবিনেটের যোগাযোগ মন্ত্রী হিসেবে ডেমোক্রেট দলের পিট বুটিগিগকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। ৩৮ বছর বয়সী ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর মন্ত্রিসভায় যোগ দিলে তিনিই হবেন তার ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ সদস্য। সেই সঙ্গে হবেন মার্কিন ইতিহাসে প্রথম কোনো সমকামী মন্ত্রী। আমাদের ক্যাবিনেটে শুধু একটি চমক নয়, গেল ৮টি ঘোষণাতেই নতুনত্ব ছিল। এবার নবম ঘোষণায় আরও ইতিহাস সৃষ্টি হলো। এই ঘটনায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান পিট বুটিগিগ। 2020 নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট দল থেকে তিনিও বাইডেনের সঙ্গে লড়েছিলেন। তবে ট্রাম্পের সঙ্গে মনোমালিন্যের জেরে পদত্যাগ করা মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের স্থলে কে বসতে যাচ্ছেন তা এখনও স্পষ্ট করেননি বাইডেন। এদিকে নির্বাচনে ভোট জালিয়াতির বিষয়ে ফের সুর চড়া করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারও এক টুইটে জানান 2020 নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে তার লড়াই শেষ নয়, সবে শুরু। আসমাতুলি, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটের আগে দেশের রিজার্ভ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন, এতে লাভ বেশি হবে, গতি বাড়বে অর্থনীতির। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে সব কথা বলেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ 42 বিলিয়ন অতিক্রম করায় সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। অব্যাহতভাবে ভালো রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান মুস্তাফা কামাল। প্রধানমন্ত্রী তিনি ঠিকই বলেছেন, আমি মনে করি এই জন্য, কারণ বাইরে আমাদের যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখন আমরা ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করার বাইরে আমরা 1 থেকে 2% বেশি আমরা পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বিনিয়োগ করা হয় এবং সেগুলো আবার যদি আমরা ডলারে নিয়ে আমরা রিসিভ করতে পারি, তাহলে ইন দ্যাট কেসে আমাদের ফান্ড ফ্লোটাও ইনটেক থাকলো আর আমাদের ইনকামটাও আমাদের বৃদ্ধি পাবে। আগামী জুনের মধ্যে দেশ 100% বিদ্যুতের আওতায় আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় রিহ্যাবে ট্রেনিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। বলেন, দেশে অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে, কিন্তু সব প্রকল্পেই বিদেশি শ্রমিক নির্ভর। অবকাঠামো খাতে দেশে এখনও দক্ষ শ্রমিকের অনেক অভাব। নসরুল হামিদ আশা করেন, রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কারিগরি কাজে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। আজ বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। আসরের হেড টু হেড এগিয়ে আছে চট্টগ্রাম, তবে ফাইনালের আগে এমন পরিসংখ্যান মাথায় নিতে নারাজ দুই দলের কোচ ও ক্রিকেটাররা। নির্ভর থেকে লড়তে চায় শিরোপা নির্ধারণী ম্যাচে। আরিফুল ইসলামের ম্যাচ প্রিভিউ। সোমবার চড়া হাসি চড়া হবে শিরোপা যদি চট্টগ্রামের হাতে ওঠে। আর একটা ম্যাচই তো বাকি, ফাইনালে সিনিয়র জুনিয়র এমন কম্বিনেশন যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে লড়তে হবে। কেননা খুলনার শিবিরে দুই অভিজ্ঞ সেনা, বাংলার ক্রিকেটের নক্ষত্র মাশরাফি মাহমুদুল্লাহর পরিকল্পনা ফিকে করে দিতে পারে প্রতিপক্ষের স্বপ্ন।
বঙ্গবন্ধু টি-20 কাপে মোট 3 বার মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা। হেড টু হেডে এগিয়ে চট্টগ্রাম, 2টি জয় লিগ পর্বে। আর শেষটা ভালো করে খুলনা, প্রথম কোয়ালিফায়ারে 47 রানের জয়ী দলটি। এমন পরিসংখ্যান আর হিসাব নিকাশ কিসেরই বা মূল্য যদি ফাইনালে বাজিমাত করতে নাই বা পারে। ফাইনালে অনেক প্রেশার সিচুয়েশন থাকে, অনেক ক্রাঞ্চ সিচুয়েশন থাকে। এই জিনিসগুলো যেই টিম ভালো হ্যান্ডেল করতে পারবে আমি মনে করি যে তারাই অ্যাডভান্টেজে থাকবে। আমার মনে হয় ফাইনালে আপনি কীভাবে প্রেশারটা নিচ্ছেন এবং আপনি কতটা ভালো ডিসিশন নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কি আপনার রেজাল্টটা কীরকম হবে। নামে ফারে এগিয়ে মাহমুদুল্লাহর খুলনা, যদিও পারিবারিক কারণে সাকিব আল হাসান দল ছেড়েছেন। তবে আসরের শেষ দিকে যোগ দিয়ে মাশরাফি বিন মর্তুজা 3 ম্যাচে 7 উইকেট নিয়ে জানান দিয়েছেন কেন তিনি অনন্য। 4টা বিপিএল ট্রফি ওনার আন্ডারে, 4টা ফাইনাল খেলেছেন, তো ওনার এক্সপিরিয়েন্স অবশ্যই ডাজ ম্যাটার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ 21 উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান, সর্বোচ্চ 370 রান করা লিটন দাস। এই দুই তারকা চট্টগ্রামকে অনেক পথ টেনে নিয়েছেন। টি-20-র পছন্দের খেলোয়াড়দের নিয়ে গড়া কোচ সালাউদ্দিনের দল ফাইনালের ফেভারিটের কাতারে রাখতেই পারেন। আরিফুল ইসলাম, নিউজ 24। অ্যাডিলেড ওভালে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেটে 233 রান। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ম্যাচের দ্বিতীয় বলেই পৃথ্বী শকে বোল্ড করে দেন মিচেল স্টার্ক। থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার মাইক আগারওয়ালকেও বোল্ড করেন প্যাট কামিন্স। দ্বিতীয় সেশনে পূজারা ও কোহলির 68 রানের জুটি ভাঙে অস্ট্রেলিয়া। 49 রানে 2 উইকেট নিয়েছেন স্টার্ক, একটি করে পেয়েছেন কামিন্স, হেজেলউড ও লায়ন। Takes it on, just falling shot. This one in the air and out of reach. দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।